গত ৫ বছরে বজ্রপাতে শুধু আমাদের দেশেই ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশে আর কোনো একক প্রাকৃতিক দুর্যোগে এত মানুষ মারা যায়নি। বজ্রপাত একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে বাংলাদেশে। এতে মারা যাচ্ছে কৃষক, মাঠে কাজ করা শ্রমিক, শিশু ও খোলা জায়গায় থাকা মানুষেরা। এখন এই এপ্রিল মাস বজ্রপাতের বড় সময়। বজ্র ঝড়ের সাথে থাকে বজ্র বৃষ্টি, এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, এবং পাশাপাশি থাকে বজ্রপাত। সুতরাং যদিও এটি একটি বজ্র ঝড়, কিন্তু এটি একটি মাল্টি হ্যাজার্ড সিস্টেম। সেই কারণে প্রতি বছর বজ্রঝড়ে প্রচুর লোক মারা যায়। এই বজ্রঝড় বিভিন্ন রকম হতে পারে। একটি মেঘ থেকেও তৈরি হতে পারে। এই মেঘের ভিতরে বিভিন্ন রকম কণা থাকে, মেঘ কণা থাকে, স্নো থাকে, পানির কণা থাকে, আইস ক্রিস্টাল থাকে এবং গ্রাউপল নামক আরেকটি কণা থাকে। এবং এই মেঘের মধ্যে যখন পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, তখন মেঘের অভ্যন্তরে কোনো কোনো সময় আপার লেভেলে নেগেটিভ চার্জ, লোয়ার লেভেলে পজিটিভ চার্জ, অথবা লোয়ার লেভেলে নেগেটিভ চার্জ এবং আপার লেভেলে পজিটিভ চার্জ তৈরি হয়ে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলে তখন সাধারণত এই ধরনের ভূপৃষ্ঠের সাথে যখন সংযোগ স্থাপিত হয়, তখন এই লাইটনিং তৈরি হতে পারে। এবং প্রতি বছর এই লাইটনিং এ মারা যায়। এই লাইটনিং অনেক ধরনের হতে পারে। মেঘের মধ্যে এক ধরনের লাইটনিং হয়ে থাকে, পাশাপাশি মেঘের মধ্যে আরেক ধরনের লাইটনিং হয়ে থাকে, অথবা মেঘমালা থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে যেতে পারে, এরকম লাইটনিং হতে পারে। তারপর মেঘ থেকে ভূপৃষ্ঠে, অথবা ভূপৃষ্ঠ থেকে মেঘের দিকেও লাইটনিং হতে পারে। দেশে গ্রীষ্ম ও বর্ষাকালে বজ্রপাতের সংখ্যা এবং তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। একসময় বজ্রপাতকে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখা হলেও এখন এটি মানুষের মৃত্যুর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি 1981 সাল থেকে 2024 সালকে বিবেচনায় নিয়ে কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বজ্রঝড় সংঘটিত হয়েছে ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, রাজশাহী। দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন আর্দ্র বায়ু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, তখন সিলেটের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের সম্মুখভাগে এই ধরনের আর্দ্র বায়ুর ঊর্ধ্বগমন ঘটে, এবং এই বাতাস তখন পাহাড়ের সাথে সংঘর্ষ হওয়ার পরে পূবলি বাতাস হয়ে যায়, এবং আপার লেভেলে থাকে ঠান্ডা এবং ড্রাই এয়ার। সুতরাং শুষ্ক ও ঠান্ডা উপর লেভেলের বাতাসের সাথে নিচের আর্দ্র এবং উষ্ণ বায়ুর সংমিশ্রণের ফলে এই সিলেট, সুনামগঞ্জ এলাকায় স্থানীয়ভাবে ব্যাপক বজ্রমেঘ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ের অভাব এবং সচেতনতার ঘাটতির কারণে মৃত্যুর হার বেশি দেখা যায়। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে বাঁচার উপায় তাহলে কি বলছেন বিশেষজ্ঞরা? জেনে নেই তাদের কিছু পরামর্শ। প্রথমত কাজ হলো যে বজ্র মেঘ দেখে চিনতে হবে প্রান্তিক পর্যায়ের সকলকে, এবং বজ্রমেঘ থেকে দেখে চেনার পরে কি করতে হবে? 1 নম্বরে হলো যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক যে আগাম সতর্কবার্তা দিয়ে থাকে, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে মেনে চলতে হবে। কোন কর্মী বজ্রপাতের সময় 1 নম্বর কাজ হলো, যখনই বজ্রধ্বনি শুনবে তখন সে মনে করবে যে সে বজ্রঝড় এলাকার মধ্যে পড়েছে। তাকে অবশ্যই ঘরের মধ্যে অবস্থান করতে হবে। তারপরে খোলা মাঠে কাজ করা যাবে না, উঁচু গাছের নিচে বা কোনো গাছের নিচে দাঁড়ানো যাবে না। যদি আপনি জলাধারের মধ্যে থাকেন, পানির মধ্যে থাকেন, ইমিডিয়েটলি ওই স্থান ত্যাগ করে ঘরে অবস্থান করতে হবে। এবং কোন কর্মী ইলেকট্রনিক যন্ত্রপাতি ডিভাইসকে প্লাগ খুলে রাখতে হবে। ইলেকট্রিক খাম্বার নিচে দাঁড়ানো যাবে না। এবং যদি এর সাথে শিলাবৃষ্টি থাকে, শিলাবৃষ্টি বরাবরই বজ্রপাত সংঘটিত হয়ে থাকে। সুতরাং শিলা কুড়ানোর নামে অথবা আম কুড়ানোর নামে কোনো কর্মী বাহিরে যাওয়া যাবে না।
সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর, এবং ঘরের মধ্যে এসেও লোহার দণ্ড অথবা ধাতব পরিবাহী যেসব বস্তু বা অবজেক্ট থাকে তাকে স্পর্শ করা যাবে না। সেই কারণে এই বজ্রধ্বনি শোনার পরই আপনি ঘরে যাবেন এবং ঘরের মধ্যে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করবেন। এবং কোনো কনক্রিট ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। কোনো তারের সাথে হয়তোবা প্রান্তিক পর্যায়ে আমাদের ক্ষেত খামারে কিন্তু ইলেকট্রিক তার দিয়ে সাধারণত ফেন্স তৈরি করে থাকে, সেগুলো স্পর্শ করা যাবে না। বজ্রপাতে ক্ষতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ নেওয়া জরুরি। বজ্রপাতের পূর্বাভাস প্রদান, বজ্র নিরোধক ব্যবস্থা স্থাপন, গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করা এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নির্দেশনা দেয়া যেতে পারে। সচেতনতা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।